লড়বেন না। রাশেদ তো তখন পুরো অবাক হয়ে যায়, সে কেন মারবে? এরপর ব্লাড ম্যানেজ করে দেওয়া সেই ইমরানকে সে যখন এই ঘটনা বলছিল, ইমরান তখন হেসে দিয়ে বলে, আমি যে আপনার সাথে আছি, রক্ত ম্যানেজ করে দিয়েছি, না জানি আমাকে ওখানে আবার আসামি বলে বসে। যাই হোক, আপনি থাকেন, আমি একটু বাসার দিকে যাই। বসে একা ছিল, সেই যে একজনে সে তার দরজায় নক করেছিল, সে আর কেউ না, এতক্ষণ রাশেদের সাথে থাকা অবনীকে রক্ত ম্যানেজ করে দেওয়া সেই ইমরানই এসেছিল। সে প্রথমে অবনীকে বাঁধে, তারপর অবনী রান্না করা খাবার খায়। অবনীর জ্ঞান ফেরার পর সে অবনীকে বলে, তোমরা তো বেশ সুখে আছো, কিন্তু এত সুখ আমার সহ্য হয় না। সুখ দেখলে আমার গা জ্বলে। এত সুখে তো থাকা যাবে না। এই বল ইমরান তার ব্যাগের মধ্যে থেকে একটা হাতুড়ি বের করে তারপর অমানুষের মতো অবনী তুলে দিয়ে প্রথমে তার মাঝে আঘাত করে, তারপর চল, লাঠি, কিল, ঘুষি দিয়ে একের পর এক মারতে থাকে। অবনীকে মারে আর নর্মত ইমরান হাসতে থাকে। অবনী পেঙ্গুইন ছিল দেখে এসব বলতে বলতে সে মারতে থাকে। যাই হোক, অবনীকে মেরে ভালোভাবে হাত ধুয়ে ইমরান বাসায় এসে ভাত খায়। আর তার সামনে বসে থাকা কেউ একজনকে অবনীকে কিভাবে মেরেছে, কতটা কষ্ট দিয়েছে, কিরকম মজা পেয়েছে, সেই সব গল্প করতে থাকে। তার সামনের ব্যক্তি কোনো কথা বলে না। ইমরান নিজের মতো কথা বলতে থাকে। সে অবনীকে মেরে কতটা মজা পেয়েছে সেটা সে তার কাছে বলে। সে যা করেছে অবশ্যই ঠিক করেছে, এইসবই সে বলতে থাকে। এরপর ঘটনা চলে আসে আবারও বর্তমানে। হাসপাতালে অবনীর অবস্থা এখন খুবই খারাপ। ডাক্তার রাশেদকে জানায় আরো 4 ব্যাগ রক্ত লাগবে। রাশেদ তখন তার পরিচিত সবাইকে কল দেয়, কিন্তু কোথাও ইমরানকে ফোনে না পেয়ে সে ইমরানের দেওয়ার ঠিকানায় চলে আসে। তারপর ইমরানের বাসায় গিয়ে ইমরানকে ঘটনা খুলে বললে, ইমরান বলে, আরে আপনি চিন্তা করেন না, এখানে বসেন, রক্ত হবে। তবে এখন রাশেদের কথা ইমরান খুব একটা গুরুত্ব দেয় না। এরপর ইমরান ঘরের মধ্যে চলে যায়। তারপর রাশেদ অনেকক্ষণ বসে থাকার পরও ইমরানকে না দেখে ইমরানকে ডাকতে ডাকতে ঘরের ভেতরে যায়। গিয়ে দেখে ইমরানের ওয়াইফ আছে, কিন্তু সে প্যারালাইজ। তারপর ইমরান বলতে থাকে, কি খারাপ লাগছে? আমি বলেছিলাম না আমার কেউ নাই, ও যে আছে, এটাকে কি থাকা? তখন রাশেদ বলে, কি হয়েছে ওনার, আর কি করছে এটা? উত্তরে ইমরান বলে, কেন চিনতে পারিস নাই? ভালো করে দেখ। তারপর রাশেদ ভালোভাবে মেয়েটিকে দেখলে তার অতীতের স্মৃতি মনে পড়ে যায়। ফ্ল্যাশব্যাকে দেখা যায় ইমরান আর তার ওয়াইফ খুবই মেধাবী এবং অনেক সুখী একটা পরিবার ছিল। ইমরান তখন সব যাবত এই অনুভূতি নিয়ে বেঁচে আছি। আমার সাজানো সুখের সংসারটা তুই যেভাবে শেষ করে দিয়েছিস, আমি তোরটাও শেষ করে দিলাম। কি করবি? এখন আমাকে মারবি? মার। কিন্তু রাশেদ এবার নিজের অপরাধ বুঝতে পারে, তাই সে ইমরানকে কিছুই বলতে পারে না। আজকে তার ভাগ্যের জন্য সেই তো দায়ী। ঠিক তখনই রাশেদকে কল দেয় আর কল দিয়ে বলে, রাশেদ, রক্ত ম্যানেজ করতে হবে না, আমার বোন আর নাই। মৃত্যুর খবর ইমরান তো অনেক খুশি, তাই সে আসতে থাকে। কিন্তু তখন রাশেদ করতে পারে না। সে ইমরানকে প্রচুর মারতে থাকে। মারতে মারতে হঠাৎ করে ইমরানের বউ পেছন থেকে একটা সত্যি রাশেদের মাথায় পিছন থেকে করে রক্তপাত হয়। আর রাশেদ ওইখানে মারা যায়। আর এখানেই মুভিটি শেষ হয়। এই মুভির কাহিনীটা কার কেমন লেগেছে জানি না, তবে আমার কাছে অনেক ভালো লেগেছে। কারণ এই মুভি আছে মাদক মানুষের জীবনকে পুরোপুরি নিঃশেষ করে দেয়। তাই দয়া করে মাদক থেকে দূরে থাকুন, আর মাদকাসক্ত কারোর সাথে সম্পর্কে জড়াবেন না। স্ত্রী মারা যাওয়ার পর তার কবরের পাশেই 16টি এই স্বামী, যাতে দূরে যেতে না হয়, বাড়ির উঠোনের পাশে করেছেন প্রিয়তমা স্ত্রীকে। আমার স্ত্রী মারা যাওয়ার পর থেকে কবরের পাশে সার্বক্ষণিক ভাবে থাকি, এবং যখনই কবর থেকে সরে যাই তখন তার যে আসবাবপত্র, কাপড়, চাপাতি, চিনি, সয়াবিন তেল, তারপর গ্লাস, বহু জিনিসপত্র আমি হেফাজত রাখছি, এবং এখনো ওইসব জিনিস দেখি এবং সুন্দরভাবে সব হেফাজত মতো রাখি। সৃষ্টিকর্তা প্রিয়তমাকে যেন সুখে রাখেন, শান্তিতে রাখেন, সেই প্রত্যাশায় দিনে এবং রাত সময় কবরের পাশে বসে কোরআন তেলাওয়াত ও মোনাজাত করে সময় কাটান তিনি। ঈদ কিংবা অন্য কোনো উৎসবে কোথাও না গিয়ে সময় কাটানো স্ত্রীর কবরের পাশেই। এত সুন্দর গলার টোন, টোনগুলো খুব মিষ্টি লাগতো, ওই কথাই নিবন্ধ বলতে পারি। আপ্রাণ চেষ্টা করতে তাদের কোনো অসুবিধা না হয়, এত ভালো ছিল। ওরকম মেয়ে মানুষ আল্লাহ দুনিয়া পাঠাইছে কিনা আমি জানি না, কিন্তু আমার মনে হয় এরকম খুব কম আছে। কুড়িগ্রামের রাজারহাট উপজেলার চান্দাবাড়ি গ্রামের রাজারহাট পাইলট উচ্চ বিদ্যালয়ের ইংরেজি বিষয়ের শিক্ষক এই মোস্তফা, যার সাথে স্ত্রী রেখা বেগমের সঙ্গে বিয়ে হয় 1980 সালের 2 মার্চ। পরিবারে জন্ম হয় এক ছেলে এবং এক মেয়ে। তার কাছে যেটাই চাইছে আর কি, বা যেটা কথা বলছে সেটাই আমার বাবা মনে করেন সাথে সাথে আর কি সেটা পূরণ করছে আর কি।
মাকে যতটা না ভালোবাসতে পেরেছেন তার সন্তানেরা, স্বামী হয়ে স্ত্রীকে এর চেয়েও বেশি ভালোবাসতে পেরেছেন তাদের বাবা। এমনটাই জানালেন এটিএম মুস্তফার ছেলে রাজীব ফেরদৌস শুভ্র। আমরাও তো ওইরকম ভালোবাসা দেখাইতে পারি না মার জন্য, উনি তার স্ত্রীর জন্য যতটুকু ভালোবাসা দেখায় বা এখনো ভালোবাসে। আর এই মারা যাওয়ার পর এত বছর যে হয়, 16 বছর প্রায়, কখনো মানে যদি এমন কোনো আত্মীয় আমাদের আছে, অনেক আত্মীয়, আমার নানি, মামি, মামা সবাই ডাকে, এত মানে ঈদের দাওয়াত দেয়, কিন্তু যায় না। যদি যায় 10 মিনিটের মধ্যে আবার ব্যাক হয়। 2006 সালের 14 নভেম্বর মাত্র 43 বছর বয়সে হঠাৎ করেই মস্তিষ্কে রক্তক্ষরণজনিত কারণে মারা যান স্ত্রী রেখা বেগম। পরে স্ত্রীকে বাড়ির উঠোনেই কবর দেন তিনি। রাতের কিছু সময় জুড়ে ঘুম আর খাবার গ্রহণ ছাড়া বাকিটা সময় কবরের পাশেই তার অবস্থান। 2010 সালে শিক্ষকতা জীবন থেকে অবসরে যাওয়ার পর তার ধ্যান জ্ঞান ওই কবরস্থান। শাশুড়ির প্রতি শ্বশুরের এমন ভালোবাসায় বিস্মিত ছেলের বউ। শুধু খাওয়া দাওয়ার টাইমটা হলো থাকে, তাছাড়া ওখানে বসে না থাকুক, এখানে থাকে। আমার শাশুড়ির ইচ্ছা ছিল যে এখানে বাড়ি করবে। Tips follow me for show, okay? তারপর এখানে কবর দেওয়ার পর চলে আসলাম। বন্ধুদের অনুরোধ, কারো কারো তিরস্কার আগে হতে tips, পারে তাকে। okay? সম্রাট শাহজাহানের মতো তাজমহল বানাতে না পারলেও বাড়ির উঠোনে তার কবর রচনা করে স্ত্রীর প্রতি গভীর ভালোবাসার দৃষ্টান্ত স্থাপন করেছেন এই শিক্ষক। এমনটাই মন্তব্য প্রতিবেশীদের। সেই কবর মানে তার অর্থাৎ তার মানে প্রাসাদ নাই বলতে তাজমহল তৈরি করতে পারেন নাই। 2006 সাল থেকে 2022 সাল এই চার্চিল কবরস্থান যেটা একটা রাইট দেশে হয় থাকবে, এবং সে যেখানেই যাও সর্বোচ্চ তার যে কাজের যে সময়টা, এই সময়টা ওখানে ব্যয় করে স্বার্থ দেখে নেয়। মৃত্যুর আগ পর্যন্ত এভাবেই কাটাতে চান। মৃত্যুর পর স্ত্রীর পাশেই যেন তাকে সমাহিত করা হয়, এমনটাই ইচ্ছা এটিএম মুস্তফার। স্ত্রী মারা যাওয়ার পর তার কবর পাশেই 16টি বছর কবরের পাশে সার্বক্ষণিকভাবে থাকি। যখন পড়ে যাই তখন তার যে হাতের আলবাম এত ভালো ছিল। ওরকম আমার আল্লাহ দুনিয়া পাঠাইছে কিনা আমি জানি না, আমার মনে হয় এরকম। কুড়িগ্রামের রাজারহাট উপজেলার চান্দামারি গ্রামের রাজারহাট পাইলট উচ্চ বিদ্যালয়ের ইংরেজি বিষয়ের শিক্ষক এই মুস্তফা, যার সাথে স্ত্রী রেখা বেগমের সঙ্গে বিয়ে হয় 1980 সালের 2 মার্চ। পরিবারে যোগ হয় এক ছেলে এবং এক মেয়ে। তার কাছে যেটাই চাইছে আর কি, বা যেটা সেটাই আমার বাবা মনে করেন সাথে সাথে আর কি সেটা পূরণ করছে আর কি। মাকে যতটা না ভালোবাসতে পেরেছেন তার সন্তানেরা, স্বামী হয়ে স্ত্রীকে এর চেয়েও বেশি ভালোবাসতে পেরেছেন তাদের বাবা। এমনটাই জানালেন এটিএম মুস্তফার ছেলে রাজীব ফেরদৌস শুভ্র। আমরাও তো ওইরকম ভালোবাসা দেখাইতে পারি মা, তার ভালোবাসা দেখায় বা এখনো ভালোবাসে। আর এই মারা যাওয়ার পর এত বছর যে হয়, 16 বছর প্রায়, কখনো মানে যদি এমন কোনো আত্মীয় আমাদের আছে, অনেক আত্মীয়, আমার নানি, আমার সবাই ডাকে, এত মানে ঈদের দাওয়াত দেয়, কিন্তু যায় না। যদি যায় 10 মিনিটের মধ্যে আবার ব্যাক। 2006 সালের 14 নভেম্বর মাত্র 43 বছর বয়সে হঠাৎ করে মস্তিষ্কে রক্তক্ষরণজনিত কারণে মারা যান স্ত্রী রেখা বেগম। পরে স্ত্রীকে বাড়ির উঠোনেই কবর দেন তিনি। রাতের কিছু সময় জুড়ে ঘুম আর খাবার গ্রহণ ছাড়া বাকিটা সময় কবরের পাশেই তার অবস্থান। 2010 সালে শিক্ষকতার জীবন থেকে অবসরে যাওয়ার পর তার ধ্যান জ্ঞান ওই কবরস্থান। শাশুড়ির প্রতি শ্বশুরের এমন ভালোবাসায় বিস্মিত ছেলের বউ। শুধু খাওয়া দাওয়ার টাইমটা হলো আমাদের বাড়ির ভিতরে থাকে, তাছাড়া ওখানে বসে না থাকুক, এখানে থাকে। আমার যাদের এরকম স্মার্টফোন আছে। অল ইন্ডিয়া প্রেগনেন্ট জব, সুন্দরী মহিলাদের প্রেগনেন্ট করতে পারলেই পেয়ে যাবেন 10 লাখ টাকা, আর যদি প্রেগনেন্ট করতে না পারেন 2 থেকে 3 লাখ টাকা তাহলে আর দেরি কিসের? আপনারা যারা চাকরির জন্য হতাশায় ভুগতেছেন তাদের জন্য বাজারে এসেছে এই চাকরিটি। তাহলে আসুন, কিভাবে চাকরি করবেন, কিভাবে অ্যাপ্লাই করবেন সবকিছুই থাকবে ভিডিও
ভিডিও জুড়ে। ভিডিওটি শেয়ার করেন, সবাইকে চাকরির কথাটি জানিয়ে দিন। হলেও সবারই লাভ তো হবেই। এই চাকরিটা করতে হলে প্রথমে আপনাকে করতে হবে রেজিস্ট্রেশন। প্রাথমিকভাবে রেজিস্ট্রেশনের জন্য আপনাকে দিতে হবে 1 থেকে 1,500। সুন্দরী মহিলাদের সাথে রাত কাটাবেন। প্রতারকরা প্রতিনিয়তই কোনো না কোনো উপায় নিয়ে আসে আপনাকে বোকা বানানোর জন্য। খুব সহজেই আপনার পকেট থেকে টাকা বের করে নিতে পারবে। কিন্তু এবার তারা নতুন ধরনের পদ্ধতি নিয়ে এসেছে। হয়তো কোনো অ্যাডের মাধ্যমে আপনাকে সুন্দরী মেয়েদের ছবি দেখিয়ে বলবে এদেরকে প্রেগন্যান্ট করতে পারলেই আপনি পাবেন 10 লাখ টাকা। তারপর আপনি সেই লিংকে ঢুকে আপনার সামনে আসে কোনো ওয়েবসাইটের লিংক বা কোনো নাম্বার। এরপর